আজকে বানাবো আমি ডিম আর ঝিঙে দিয়ে একটা অসাধারণ রেসিপি। বাড়িতে দেখবেন অনেক সময় ডিমের পরিমাণটা কম থাকে, অথচ আমরা বাড়িতে মেম্বার অনেকজন বেশি থাকি। তখন সহজেই কিভাবে এটা আমরা সবার পাতে দিতে পারবো ডিমটা, অথচ কেউ মনক্ষুণ্ণ হবে না। আসুন সেভাবেই আমি রেসিপিটা আজকে আপনাদের বানিয়ে দেখানোর চেষ্টা করি। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। যেহেতু এটা সবার পাতে দিতে পারবো, সেহেতু সবাই মনের খুশি হয়ে এটা খেতেও পারবে। আমাদেরও মনক্ষুণ্ণ হব না আমরা যে আমরা কাউকে দিতে পারলাম না। সেই জন্যই আজকে রেসিপিটা ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর লেজ লাভ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আমার এই ছোট্ট রেসিপিটা আমি আজকে শুরু করছি। আসুন, এইটা প্রথমে একটা বড়া বানাতে হবে। সেই বড়াটা বানানোর জন্য যে কি আমি ব্যবহার করছি সেটা আমরা আগে প্রথমে দেখে নিই। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 2 চামচ বেসন দিলাম। এই বেসনটা দেবো, কিন্তু পরে যদি আমার বেসন লাগে আরো, তখন আমি আরো দেবো। এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কা। এই বড়াটা বানানোর জন্য সব রকম মশলারই টুকটাক ব্যবহার আমি করবো, যাতে বড়াটা একটু স্বাদটা সুন্দর হয়। দিলাম আমি একটু লবণ, এরপর দিলাম আমি সামান্য লঙ্কার গুঁড়ো। ঝাল নুনটা যে যার একটু স্বাদ মতো দেবেন। একটু হলুদের গুঁড়ো দিলাম, একটু কালারটা ভালো হবে। একটু আদা রসুনের বাটা দিলাম, যেহেতু ডিম আছে রসুন দিতে অসুবিধা নেই। তো সামান্য আমি জল দিলাম। এটা খেয়াল করবেন ব্যাটারটা যেন পাতলা না হয়। এই জলটা দেওয়ার কারণ হচ্ছে ডিমটা দিয়েও আপনারা পারলে গোলাতে পারেন, কিন্তু দেখবেন ডিম দিয়ে বেসন গোলানোর সময় কিন্তু অনেক সময় দলা পেকে যায়, সেটা কিন্তু বড়াগুলো সুন্দর হয় না। জাস্ট সামান্য একটু মেখে নিচ্ছি, যাতে ওই দলাটা না পাকে। জিনিসটা শুকনো শুকনোই থাকবে, কিন্তু একটু ভিজে ভিজে হয়ে গেল বেসনটা। এইরকম অবস্থাতেই কিন্তু দিয়ে ডিমটা আমি এরপর মধ্যে মেখে নেবো। দিয়ে দেখবো যদি এটা মাখার পর মনে হয় আমার বেসন লাগবে, তখন কিন্তু আমি বেসনের কিছুটা পরিমাণ আবার ব্যবহার করতে পারি। কিন্তু মাখতে মাখতে মনে হচ্ছে যে হয়তো আমার আর একটু বেসন লাগলেও লাগতে পারে। দেখুন ব্যাটারটা আমার কিন্তু একটু পাতলাই লাগছে, এই জন্য আমি এর মধ্যে আরেকটু বেসন অ্যাড করবো। কিন্তু খুব বেশি বেসন কিন্তু অ্যাড করবেন না, তখন ডিমের ভাব ডিম ডিম ভাবটা চলে গিয়ে না শুধু মনে হবে যেন বেসনের বড়া খাচ্ছি। চেষ্টা করবেন একটু নরম নরম রেখেই জিনিসটা দেওয়ার, তাহলে না খুব সুন্দর একটা বেশ ফোলা ফোলা ভাব হয়, বেশ সুন্দর দেখতেও লাগে, খেতেও লাগে। চেষ্টা করবেন একটু পাতলার মধ্যেই রাখার, এইরকম ধরনের একটু রাখবেন। দেখবেন বড়াগুলো আপনার খুব সুন্দর হবে, ভাজার সময় না বেশ সুন্দর একটা ফোলা ফোলা ভাব লাগবে। তাতে বড়াগুলো আপনার খেতেও সুন্দর লাগবে, দেখতেও সুন্দর লাগবে। এরপর রান্নাটা যেহেতু আমি সর্ষের তেলে করব, তাই আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিলাম। এই একটু সর্ষের তেলের পরিমাণটা বেশি দিয়েছি, যেহেতু আমি বড়াগুলো ভাজবো। বড়াটা তো কম তেলে ভাজা হবে না, ওই জন্য একটু পরিমাণ, খুব বেশি পরিমাণের দরকার নেই। বড়াগুলো ভাজা হয়ে যাবে, রান্না হয়ে যাবে, এরকম পরিমাণ আমি একটা তেলের পরিমাণ দিলাম। এরপর তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আস্তে আস্তে বড়াগুলো ভেজে নেবো। তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে। দেখুন এইভাবে আমি চামচের সাহায্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু হাতে করে দেওয়া যাবে না, যেহেতু পাতলা, তো চামচে করেই দিতে হবে। দেখুন বড়াগুলো কি সুন্দর হয়েছে। এগুলো কিন্তু শক্ত হয়ে গেলে কিন্তু এরকম সুন্দর ফ্লাফি ব্যাপারটা আসতো না, তখন কিন্তু শক্ত শক্ত বড়াগুলো লাগতো। এটা কিন্তু ওই জন্যই বলেছিলাম যে বেশি বেসনটার পরিমাণ ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এরকম সুন্দর হবে না। বেশ ফ্লাফি স্পঞ্জি ব্যাপারটা হবে, তখন কিন্তু খেতে খুব অপূর্ব লাগে। এইভাবে আপনারা সব কটা বড়া ভেজে নেবেন। আমি আর সব বড়াগুলো ভেজে ভেজে দেখানোর মতো সময় নষ্ট করলাম না, এই কটা দেখিয়ে আপনাদেরকে পরের স্টেপে আমি চলে যাচ্ছি। বড়া ভাজার পর আমার তেলটা মোটামুটি প্রায় শুকিয়ে গেছিল, সামান্য পরিমাণ তেল দিয়েছিলাম। দিয়ে ফোড়নের জন্য কয়েকটা শুকনো লঙ্কা, গোটা জিরে, একটু দারচিনি, ছোট এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। এই ফোড়নটা 30 সেকেন্ড মতো হয়ে যাওয়ার পর, যখন একটু বেশ ফোড়নটার থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো মতো কুচানো পেঁয়াজ। দুটো মানে আমার পেঁয়াজগুলো খুব বেশি বড় ছিল না, মাঝারি ছিল, যেন দুটো পেঁয়াজ আমি দিয়েছি। পেঁয়াজ যদি আপনাদের বড় হয় তাহলে আপনারা একটা দেবেন। খুব আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এই পেঁয়াজটা এরপর আমি একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি আমার কিছুটা ভাজা হয়ে গেছে, খুব বেশি লাল করবার প্রয়োজন নেই। এরকম অবস্থায় এরকম পাতলা করে কেটে রাখা কিছু আলু ছিল, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই আলুটা দিয়েও কিছুক্ষণ আমি একটু ভাজা ভাজা মতো করে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। এর মধ্যে আমি আলুটা ভাজার পর এর মধ্যে ওপর থেকে আস্তে আস্তে কিছু মশলা আমি এর মধ্যে দিতে থাকবো। বুঝতে পারছেন কিছুটা আমার ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ। লবণটা যে যার স্বাদ মতো দেবেন, আমি আমার স্বাদ মতো লবণটা এখানে দিয়ে দিলাম। এবার লবণটা দিয়ে আমি একটুক্ষণ নাড়িয়ে নিলাম, কারণ লবণটা প্রথমে দিলে কি হয়,
আলু টালুর মধ্যে আলুটার মধ্যে লবণটা ভালো মতো ঢুকে যায়, ওর ভাজাটাও সুন্দর হয়। এরপর আমি দিয়ে দিলাম আদা রসুনের বাটাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি 1-2 মিনিট মতো একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন তেলের মধ্যে একটু ভেজে নিলে কিন্তু সুন্দর একটা সেন্টও দেয়। ওই জন্য আমি সবসময় চেষ্টা করি যাতে একটু তেলের মধ্যে আদা রসুনটা ভেজে নিয়ে রান্না করা যায়। ওই জন্য আমি একটু আদা রসুনটা একটু আগেই দিলাম। এরপর বাকি মশলাগুলো একটু পরে দেবো। 1-2 মিনিট ভাজা হয়ে যাবে, তারপর আমি বাকি মশলাগুলো দেবো। এরপরের মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এরপর এগুলো সব একসঙ্গে ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মশলা রান্না জানবেন সবসময় একটু মশলা ভালো করে কষিয়ে নিলে, মশলার কাঁচা গন্ধটা চলে গেলে সব এটা একটা সুন্দর সেন্ট এসে গেলে কিন্তু রান্নার স্বাদটা একটু বেশিই হয়। সবসময় চেষ্টা করবেন একটু ভালো করে কষিয়ে নিতে। একটু জিরে গুঁড়ো দিলাম আমি। এই মশলাগুলো ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা লাইক শেয়ার করবেন। কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন। আমি চেষ্টা করবো আপনাদের সমস্ত কিছু জিজ্ঞাসা মিটিয়ে দেবার। আর বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। মশলাগুলো দেওয়ার পরে আমার বেশ 3-4 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এরপর আমি ঝিঙেগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেই ঝিঙেগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এই ঝিঙেগুলো দিয়েও কিন্তু আমি বেশ অনেকক্ষণ একটু বেশ 3-4 মিনিট মতোই কষিয়ে নেবো, কারণ সবাই আমরা জানি ঝিঙে থেকে একটা জল বেরোয়। এই ঝিঙেটা ভালো করে কষিয়ে নিয়ে রান্না করলে কিন্তু ঝিঙে খুব ভালো লাগে। ওই জন্য আমি একটু ঝিঙেটা ভালো করে কষিয়ে নিয়ে সেই জলটা শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু এর মধ্যে জলের ব্যবহারটা করব। ওই জন্য ঝিঙেটা প্রথমে ভালো করে কষিয়ে নিয়ে আমি একটু রান্নাটা করব। ততক্ষণ পর্যন্ত ঝিঙেটা আমি কষিয়ে দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত এই রান্নাটা হতে থাক। আপনারা বুঝতেই পারছেন যে ঝিঙেটা 3-4 মিনিট কষানোর পরে ঝিঙেটা কতটা কমে গেছে, মানে ওর জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এরপর এর মধ্যে আমি কিছুটা গরম জলের ব্যবহার করব। আমি বারবারই বলি আমার ভিডিওতে যে আমি চেষ্টা করি সবসময় রান্নাতে একটু গরম জলের ব্যবহার করতে, তাদের রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যায়। এবার আমি ওই জন্যই রান্নাতে বেশিরভাগ টাইমটা গরম জলের ব্যবহার করি। আমি আমার প্রয়োজন মতো জল দিয়ে দিলাম, আপনারাও আপনাদের প্রয়োজন মতো জল দেবেন। যদি আপনারা একটু বেশিটাকে ঝোল রাখতে চান ঝোল রাখতে পারেন, তবে এটা যদি একটু মাঝারি মাঝারি ঝোল করা হয় তাতেই কিন্তু বেশি খেতে ভালো লাগে। খুব বেশি ঝোল করলে একটু ভালো লাগবে না। কয়েকটা কাঁচা লঙ্কাও আমি এখানে দিয়ে দিলাম। লঙ্কা নুন সবসময় যে যার স্বাদ মতো দেবেন। আমি এরপর ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। এবার ওটা সেদ্ধ হয়ে গেলে তারপর আমি এর মধ্যে বাকি জিনিসগুলো দেবো। এবার আমি ঢাকাটা খুলে দেখবো যে রান্নাটা আমার কিরকম অবস্থায় আছে। দেখুন, ঢাকা খুলে দেখলাম আমার সবজিগুলো মনে হচ্ছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন, ঝিঙেও আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে থেকে তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি, কেন এগুলোর আর কোনো প্রয়োজন নেই। এর যা সেন্ট দিয়ে দিয়েছে, এগুলো রান্নার মধ্যে থাকলে আমার মনে হয় যেন এগুলো বাড়তি জিনিসগুলো করার মধ্যে ঘুরছে। ওই জন্য আমি সবসময় চেষ্টা করি তেজপাতাটা তুলে ফেলে দেওয়া। এর মধ্যে কিছুটা চিনি আমি দিয়ে দিলাম। কেউ যদি চিনি দিতে না পছন্দ করেন দেবেন না, অনেকের বাড়িতে চিনি দেয় না, কিন্তু আমার মনে হয় একটু স্বাদে ব্যালেন্স হয়, তাই আমি অল্প পরিমাণ দিই। এরপর এর মধ্যে আমি ডিমের বড়াগুলো যেগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিন্তু এই ডিমের বড়াটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবেন না, ওই 1-2 মিনিট মতো ফুটিয়ে কিন্তু নামিয়ে দেবেন। এরপর এর মধ্যে আমি ডিমের বড়াগুলো সব দিয়ে দিলাম। ডিমের বড়াগুলো দিয়ে দেওয়ার পর আমি এটা ভালো করে একটু নেড়ে নিয়ে এটা আবার আমি মিনিট 2-এর জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি এটা আমার রান্নাটা পরিবেশনের জন্য পুরোপুরি তৈরি। এটা আমি বেশিক্ষণ, আপনার প্রথমেই বলেছি বেশিক্ষণ ফোটাবো না, মিনিট 2 মতো ফুটিয়ে নামিয়ে নেবো। কেন ডিমটা তো ভাজা ডিম, ওটাকে তো আর ফুটিয়ে সেদ্ধ করার কিছু নেই। যার শুধু এর মধ্যে ঝোলটা ঢুকে গেলে, তেল মশলা ঢুকে গেলেই হয়ে গেল। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমি গ্যাস বন্ধ করার আগে আপনাদের আরেকবার খুলে দেখিয়ে দিলাম। দেখুন, আমি জিনিসটা এইভাবে এইরকম মতো আমি নামিয়েছিলাম, খুব পাতলাও নয় খুব গাঢ়ও নয়, এরকম নামিয়ে নিয়েছিলাম। এটা আমার রান্নাটা আমার কমপ্লিট।